spirit, be here with me. কে তুমি? ভূত, the fear returns. আমাদের আজকের প্রথম ঘটনায় এই ঘটনাটি একটা ইমেইল এবং পাঠিয়েছেন আপনাদের কেউ। আমি পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই। অনেকদিন ধরে বলবো বলবো করে কোনো একটা ভয়ে বলা হয়নি। আপনার ফিরে আসার সুযোগটি মিস করতে চাই না, তাই আজ বলতে চাই। আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। আমি অনেকদিন থেকে আমাকে শোনেন সেটা লিখেছেন, তারপর লিখেছেন যে তার নাম এবং তার নাম হচ্ছে আপন। তারপর তিনি লিখছেন, আমি মাদারীপুর জেলার কোনো একটা গ্রাম থেকে আমার ঘটনা বলছি। ঘটনাটা আমার আম্মুর কাছে শোনা ও বর্তমানে আমাদের সাথে ঘটতে থাকা একটি সত্য ঘটনা। ঘটনাটি শুরু হয় 1990 সালের দিকে, যাকে জের ধরে আজও আমাদের সাথে কিছু না কিছু ঘটছে। ঘটনা শুরু হয়েছিল আমার নানা ও নানুর কাছ থেকে। ঘটনাটি বোঝার স্বার্থে আমি ঘটনার শুরু থেকে বলছি। আজ থেকে প্রায় 30 বছর আগে আমার নানা ছিল একজন নৌকার মাঝি। নানার বাড়ির পাশেই ছিল একটা নদী। সাধারণত ওই নদীতেই তিনি নৌকা চালাতেন এবং ওই নৌকার উপার্জিত টাকা দিয়েই তার ফ্যামিলি চলত। আমার নানার গ্রামের কয়েকটি গ্রাম পরে আমার নানুকে তিনি বিয়ে করেন। আমার নানার বাসা ছিল নদীর এপার এবং আমার নানুর বাসা ছিল নদীর ওই পার। মোট কথা তাদের দুজনের বাসা ছিল নদীর দুই পারে। বিয়ের অনেক দিন পর তাদের ঘরে একে একে 4টি সন্তান জন্ম নেয়, যার মধ্যে প্রথম দুজন ছিল ছেলে এবং পরের দুজন মেয়ে। এদের মধ্যে ছোটজন হচ্ছে আমার মা। তারা সবাই ছিলেন প্রাপ্তবয়স্ক। তখনও আমার আম্মুর বা কারো বিয়ে হয়নি। আমার নানা যে নৌকাটি চালাতেন, সাধারণত ওই নৌকাটা দুইজনে চালাতো, একজন রাতের বেলা আর একজন দিনের বেলা। যে রাতের বেলা নৌকা চালাতো তার নাম ছিল রহিম। নানা সাধারণত দিনের বেলা নৌকা চালাতো। আগে থেকে বলে রাখা ভালো যে তিনি ছিলেন মাছ ধরায় খুব পটু। রাতের সব সময় সে সম্পূর্ণ ফ্রি থাকাতে মাঝে মধ্যেই তার ছোট্ট একটি নৌকা ও জাল নিয়ে সেই নদীতে মাছ ধরতে যেতেন। একদিন দুপুরবেলা আমার নানুর কাছে খবর এলো তার ভাই নাকি অসুস্থ। তৎক্ষণাৎ তার ভাইকে দেখতে নানু তার বাপের বাড়ি চলে যায়। নানুর বাপের বাড়ি খুব কাছে থাকাতে যাওয়ার সময় নানাকে বলে যায় সে যেন তাকে সন্ধ্যার সময় নিয়ে আসে। তারপরও নানু তার বাপের বাড়ি চলে যায়। এদিকে সন্ধ্যা হতে থাকে আর নানা ভাবতে লাগলেন নদী দিয়ে তো যেতেই হবে, তাহলে জালটা নিয়ে যাই, যদি কিছু মাছ পাই। যেই ভাবা সেই কাজ। তিনি তার ছোট্ট নৌকা, জাল ও হ্যারিকেনটা নিয়ে নদীতে চলে যান। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তার জালে কোনো মাছ ধরা দেয় না। হঠাৎ করে তার জালে বড় বড় মাছ উঠতে শুরু করে। এর মধ্যে তিনি বুঝতে পারলেন সন্ধ্যা পেরিয়ে অনেক রাত হয়ে গেছে। তিনি ভাবলেন এবার মাছ ধরা থাক, অনেক মাছ পেয়েছে। তাই তিনি সেই মাছের ব্যাগটা নৌকায় রেখে নৌকাটাকে পাড়ে ভিড়িয়ে একটা গাছের সাথে বেঁধে হ্যারিকেনটা নিয়ে নানুদের বাসার দিকে রওনা হলেন। নানুদের বাসা থেকে নানুকে নিয়ে আসতে আসতে প্রায় রাত 11টা বেজে গেল। তখন গ্রামে 11টা মানে গভীর রাত। নানা ও নানি নদীর পাড়ে পথ দিয়ে হাঁটতে হাঁটতে
সেই নৌকার কাছে আসতে লাগলেন, আর এরই মধ্যে তপ করে হারিকেনটা নিভে গেল। নানা লক্ষ্য করলেন অদৃশ্য একটা শক্তি তাদেরকে যেন সেই নৌকার কাছে বেঁধে নিয়ে যাচ্ছে। নানা শুনতে পেলেন পেছন থেকে চিকন গলায় কেউ বলে উঠল, এদিকে যাস না, খুব খারাপ। নানা পেছনে ফিরে দেখল পেছনে কেউ নেই। তিনি খুব ভয় পেলেন। নানা এই ব্যাপারে নানুকে কিছুই বলেননি, যদি সেও ভয় পায়। হাঁটতে হাঁটতে সেই নৌকার কাছে গেলেন এবং দেখতে পেলেন কিছু জিনিস তাদের নৌকার উপরে দাঁড়িয়ে আছে। নানা নৌকার আরেকটু কাছে গেলেন এবং দেখলেন শেয়ালের মতো অবয়ব কয়েকটা মিলে নৌকার ভেতরে থাকা সেই মাছগুলোকে খাচ্ছে। তারা দেখতে ছিল সম্পূর্ণ কালো, তাদের চোখগুলো ছিল জলজলে, যার মধ্যে ছিল একটি বাচ্চা প্রকৃতির। নানা ভাবলেন হয়তো এরা শেয়াল মাছের গন্ধ পেয়ে নৌকার কাছে এসেছে, আর রাত বলে তাই কালো দেখাচ্ছে। তিনি নৌকার পৈঠা নিলেন এবং পৈঠা দিয়ে ভয় দেখিয়ে তাদের তাড়ানোর চেষ্টা করলেন। বড় বড় করে পালিয়ে গেলেও ছোট্ট বাচ্চা প্রকৃতি সেটা যেতে পারল না। এরই মধ্যে নানু বড় একটা লাঠি নিলেন এবং লাঠি দিয়ে বাচ্চাটিকে মারতে শুরু করলেন। মারতে মারতে এক পর্যায়ে সে বাচ্চাটি সেখানেই মারা গেল। এর মধ্যেই শুরু হয়ে গেল কালবৈশাখী ঝড়ের মতো প্রচন্ড বাতাস, যেন এই বাতাসে দুমড়ে মুচড়ে সারা পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে। নানা বুঝতে পারলেন নানুর জীবনের সবচেয়ে বড় ভুলটি তিনি করে ফেলেছেন। তারা দুজনেই দ্রুত নৌকাতে করে নদী পার হতে লাগলেন। নদীর মাঝখানে এসে পড়লেন এবং তারা শুনতে পেলেন নদীর ওপার থেকে হাজার শেয়ালের মতো কিছু একটা ডাকছে এবং তাদের ভাষায় আর্তনাদ করে তাদেরকে জানান দিচ্ছে। ঘটনার শুরু এখান থেকেই। পরক্ষণে চলে আসেন যথারীতি। রাতের খাবার শেষ করে দুজনে ঘুমিয়ে পড়েন এবং ঘুমানোর সময় একজন আরেকজনকে বলতে লাগলেন ঘটনার কে কি দেখেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে তারা ঘুমিয়ে পড়ে। সকালবেলা নানু ঘুম থেকে উঠতে পারলেও নানা ঘুম থেকে উঠতে পারলেন না। নানার খুব জ্বর এসেছে। অনেক ডাক্তার, কবিরাজ, নানাকে 7 দিনের বেশি, তারপরেও বাঁচানো গেল না। সেদিন রাত থেকে 7 দিনের মাথায় আমার নানা মারা গেলেন। ঘটনা শেষ হয়নি। নানু ছিলেন গ্রামের সাধারণ মেয়ে, তাই সে ঘটনার কিছুই বুঝতে পারলেন না। নানার মৃত্যুর পরে সংসার চালানোর জন্য আমার বড় মামা সংসারের হাল ধরেন। যথারীতি মামাও নানার মতো দিনে নৌকা চালাতেন এবং উপার্জিত অর্থ দিয়ে সংসার চালাতে লাগলেন। নানার মৃত্যুর পর প্রায় 4 মাস সাধারণত মামার পরে রাতের বেলা রহিম নৌকা চালাতেন। একদিন রহিম মামাকে ধরে বললেন, কিছুদিন যাবৎ আমি খুব অসুস্থ, রাতের বেলা নৌকা চালাতে কষ্ট হয়, তুই কয়েকটা দিন রাতের বেলা নৌকাটা চালা, আমি দিনের বেলা চালিয়ে দেব। সুস্থ হয়ে যাওয়ার পরে না হয় আবার রাতে চালাবো, তুই দিনে চালাস। মামা তার অসুস্থতার কথা শুনে তাকে আর না করতে পারলেন না। ঘটনাটি বাড়িতে গিয়ে মামা নানুকে বলতেই নানু মামাকে সেখানে যেতে নিষেধ করলেন এবং বললেন, তুই ছোট মানুষ, রাতের বেলা ভয় পাবি। কিন্তু মামা তার কথা শুনলেন না। সে রাতের বেলা নৌকা চালাতে গেলেন এবং তার পরের দিন মামার লাশটা নদীর পাড়ে পাওয়া যায়। তার সাথে কি ঘটেছে কেউ বলতে পারে না। তার সাথে থাকা নৌকাটি কে যেন নদীর পাড়ে অর্ধেকটা ভেঙে রেখেছে এবং বাকি অর্ধেকটা পানির উপরে ভাসছে। মামার সারা দেহটা রক্তাক্ত, ঘাড় ভেঙে একপাশে ঝুলে আছে। কারা যেন তাদের শরীরের সকল রাগ মামার উপরে চালিয়েছে। মামার নিথর দেহটা পড়ে আছে। নানু কাঁদতে লাগলেন। এর মধ্যে রহিম নানা চলে আসেন এবং নানুর পায়ে ধরে কাঁদতে থাকেন আর বলেন, আমাকে তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারিনি ওরা ওকে এত নির্মম ভাবে মেরে ফেলবে। সবাই অবাক দৃষ্টিতে রহিম নানার দিকে তাকিয়ে রইলেন এবং একজন বলল, আপনি কি জানেন ওকে কে মেরেছে?
সে কিছু প্রাণী দেখেন এবং সেই প্রাণীগুলো তাকে বলেন, তুই আর কোনোদিন নদীর ঘাটে রাতের বেলা নৌকা চালাতে আসবি না। তারপরে সে যখন রাতের বেলা ওই নদীতে নৌকা চালাতে লাগলেন, নৌকা চালানোর সময় যখন সে একা থাকে, কারা যেন তার সাথে নদীর ঘাটে রোজ দেখা করে এবং নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে, শেয়াল রূপে, কখনো গরু ছাগল, নানা হিংস্র প্রাণীর রূপে। তারপরেও সে যখন সেই স্বপ্নের পরোয়া করে না, রাতের বেলা নৌকা চালাতে লাগলেন, তখন থেকেই তার সংসারে নানাবিধ সমস্যা শুরু হলো এবং শেষ দুদিন আগে ওই দুই প্রাণীগুলো তার স্বপ্নে আবার আসলো এবং তাকে বলল, তোকে না নিষেধ করেছি ওই নদীতে আর কোনোদিন নৌকা চালাবি না। তুই যদি আর কোনোদিন ওই নদীতে নৌকা চালাস, তাহলে তোর সাথে তোর বংশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই সে অসুস্থতার অজুহাতে মামাকে রাতের বেলা নৌকা চালাতে বলেন। তার অসুস্থতার কথা শুনে মামা রাতের বেলা নৌকা চালাতে যায়, আর তারপরেই তার এই অবস্থা। ঘটনা শুনে সবাই অবাক হলেন, কিন্তু এতক্ষণে নানুর কাছে সব স্পষ্ট হয়ে গেল। তিনি বুঝতে পারলেন সেদিনের সেই প্রাণীগুলো মামার এই অবস্থা করেছে। তারপর থেকেই নানু কেমন যেন হয়ে গেলেন। তার 3 সন্তানকে নিয়ে নানা ধরনের কবিরাজ, ফকির ও হুজুরদের দেখাতে শুরু করলেন, কিন্তু কেউ এর সমাধান দিতে পারল না। যার কাছে যান সেই বলেন সে এই কাজ করতে পারবেন না। তারপর একদিন এক ব্যক্তির কাছ থেকে হুজুরের সন্ধান নিয়ে নানু তার কাছে যান এবং তাকে বিস্তারিত খুলে বলেন। হুজুর বললেন, এটা খুব কঠিন কাজ, আমি এই কাজ করতে পারবো না। কিন্তু নানুর আকুতি মিনতি শুনে সে আর তাকে ফিরিয়ে দিতে পারল না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি সামনের শুক্রবারে জুম্মার নামাজের কিছুক্ষণ আগে আমার কাছে আসবেন। নানু তার কথা মতো শুক্রবার তার 3 সন্তানকে নিয়ে হুজুরের কাছে গেলেন এবং হুজুর তাদেরকে সেই নদীর পাড়ে নিয়ে গেলেন এবং সেই নদী থেকে গোসল করে কোরআনের কিছু আয়াত পড়ে তাদেরকে ঝাড়ফুঁক করে দিলেন এবং নানুর হাতে একটা তাবিজ দিলেন আর বললেন, এটা আপনার ঘরে কোনো একটা মাটির নিচে পুঁতে দেবেন। আর বলেন, আমি জানি না এই তাবিজের শক্তি কতদিন ওদেরকে টিকিয়ে রাখবে। নানু তার কথা মতো তাবিজ টেনে মাটিতে পুঁতে দেয় এবং তারপর থেকে তাদের সাথে কোনো রকম সমস্যা হয়নি। তারপর নানু তার 3 সন্তানকে কখনো রাতের বেলা বাইরে যেতে দিতেন না। তারপর 1 বছর, 2 বছর, 3 বছর পেরিয়ে যায়। এর মধ্যে আমার খালারও বিয়ে হয়ে যায়। গ্রামের সবাই ঘটনা বলতে শুরু করে, শুধু নানু ছাড়া। হঠাৎ একদিন ছোট মামা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যায়। বাজারে যাওয়ার সময় ছোট্ট একটা সাঁকো পার হয়ে বাজারে যেতে হয়। তিনি সেই সাঁকোর উপরে উঠলেন। সাঁকোর মাঝ পর্যায়ে থাকা অবস্থায় তিনি দেখলেন সাঁকোর ওপারে হাজারো হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে। তিনি অনেক ভয় পেলেন এবং বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে পেছনের দিকে তাকিয়ে দেখলেন পেছনেও হাজার প্রাণী তাকে ধরার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। তাকে ধরতে পারলে তারা ছিঁড়ে ফেলবে, তার কলিজা বের করে খাবে। এর মধ্যে সাগর ওপার থেকে কিছু মানুষ আসলে এবং তাদের শব্দ শুনে সবাই সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল। মামা বাজারে না গিয়ে দ্রুত বাড়ি ফিরে এলেন এবং নানুর কাছে সব ঘটনা খুলে বললেন। নানু শুনে 9-6 মিলিয়ে দ্রুত মাটির নিচে থাকা তাবিজ খুঁজতে লাগলেন, কিন্তু সেখানে কোনো তাবিজ নেই। এক টুকরো কাগজ ছাড়া। নানু বুঝতে পারলেন এটা ওই প্রাণীদের কাজ। নানু সকালবেলা দ্রুত ওই হুজুরকে খুঁজতে গেলেন, কিন্তু তাকে পেলেন না। সে নাকি অন্যত্র চলে গেছে। নানু কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তাই তিনি মামাকে সবসময় কাছে কাছে রাখতেন। কিন্তু একটা মানুষকে কতক্ষণ কাছে রাখা যায়? কয়েকদিন পর রাতের বেলায় বাথরুমে যাবার উদ্দেশ্যে মামা নানুকে না বলেই ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু সে আর ঘরে ফিরে আসতে পারল না। অনেকক্ষণ যাবৎ ঘরে না থাকার কারণে নানু তাকে খুঁজতে থাকেন, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। পরের দিন সকালে এক ধান খেতে সারা শরীরে কাদা মাখা মৃত শরীর। তারপর থেকে আমার নানু পাগলের মতো হয়ে গেলেন। তার সামনে যেই আসে তাকেই তিনি উল্টো পাল্টা গালিগালাজ করেন। অন্যদিকে খালার বিয়ে হয়ে যাওয়ার পরে ঘরে কয়েকটি সন্তান জন্ম নেয়, কিন্তু সেই সন্তান 1 মাসের বেশি বাঁচে না। কয়েক বছর পর তার ঘরে একটি ছেলে সন্তান আসে এবং বেঁচেও থাকে, কিন্তু ছেলেটি জন্মগত পাগল হয়। তার বয়স এখন 25 বছর
এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরও একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আফনান। আজকে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সিলেটের একটি ঘটনা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে ঘটনাটির সময়কাল 2005 সালের দিকে, এবং যার সঙ্গে ঘটেছিল উনি সিলেটের শ্রীমঙ্গলের একটি চা বাগানে কাজ করতেন। চা বাগানের মালির দায়িত্বে ছিলেন উনি। তো ওনার নাম ছিল আব্দুস সবুর মিয়া। আব্দুস সবুর মিয়া ওনার যে কাজটি ছিল সেটা হচ্ছে যে মানে বিকাল থেকে মানে এমনিতে উনি সবসময় একটু দেখাশোনা করতেন, এবং স্পেশালি সন্ধ্যার পরে ওনার ছুটি হয়ে যেত। তো তখন উনি যেটা করতেন সেটা হলো ওনাদের চা বাগানের থেকে যে থাকার ব্যবস্থা করা হয়েছিল চা বাগানের যে সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য, উনি সেখানে থাকতেন। তো যথারীতি এভাবেই ওনার দিন চলছিল। হঠাৎ একদিন, ওই সময়টা ছিল আবার শীতকাল, এবং ওনার ছুটির সময়টা ছিল বেসিক্যালি সন্ধ্যা 6টা থেকে। এখন গরমকালে সন্ধ্যা 6টা, কিন্তু তখনও সন্ধ্যা নামে না। কিন্তু শীতকালে কিন্তু আমরা দেখি মোটামুটি 5:30টার মধ্যে অনেক সময় মাগরিবের আজান শেষ হয়ে নামাজও শেষ হয়ে যায়, তখন বেশ রাত হয়ে যায় 6টার সময়। তো উনি একদিন শীতকালে, প্রচন্ড কুয়াশা পড়েছে আবার সেদিন, তো ওই দিন উনি ওনার চা বাগানের ডিউটি শেষ করে ওনার থাকার জায়গাতে সেখানে ফিরছিলেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনারা যারা সিলেট গিয়েছেন তারা খেয়াল করবেন যে সিলেট যাওয়ার সময় স্পেশালি শ্রীমঙ্গলের কাছাকাছি জায়গায় যেখানে অনেক চা বাগান দেখা যায়, আমরা দেখি যে রেল লাইনের দুধারে অনেক চা বাগান রয়েছে, এবং বাংলাদেশের মানে খ্যাতনামা অনেক মানে চা কোম্পানির চা বাগানগুলো সেখানে রয়েছে। তো উনি ওরকমই একটা খ্যাতনামা চা কোম্পানির চা বাগানে চাকরি করতেন। তো ওই সময়ে উনি একদিন ওনার ডিউটি শেষ করে ওনার মানে থাকার জায়গাতে ফিরে আসছিলেন। তো থাকার জায়গাতে আসতে হলে ওনাকে রেল লাইনটা পার হয়ে আসতে হতো। তো রেল লাইনটা পার হয়ে উনি যখন আসছিলেন, হঠাৎ করে উনি দেখেন ওনার হাতে যে টর্চ লাইট ছিল, টর্চ লাইটের আলো যখন রেল লাইনের উপর ফেলেছেন পার হওয়ার জন্য, হঠাৎ করে উনি দেখেন যে একটি ছিন্ন ভিন্ন একটি লাশ রেল লাইনের স্লিপারের উপরে পড়ে আছে, এবং রেল লাইনের মোটামুটি মানে লোহার দুই পাশে উপরে রয়েছে। তখন উনি এটি দেখে খুব ভয় পেয়ে যান। ওনার আশেপাশে তো কোনো লোক ছিল না, উনি একা ছিলেন। তখন উনি চিৎকার করতে করতে ওনার যে থাকার জায়গা প্রায় আধা কিলোমিটার দূরে ওইখান থেকে ছিল, তুমি ওইখানে চলে যান। ওখানে উপস্থিত যারা অন্য লোক যারা ছিল তাদেরকে সব ঘটনাটি খুলে বলেন, এবং তাদেরকে উনি সাথে করে নিয়ে আসেন। সাথে করে নিয়ে আসার পরে অদ্ভুত ব্যাপার যে ওখানে আসলে কোনো ডেড বডি ছিল না, এবং ডেড বডি তো দূরের কথা, কোনো রক্তের কোনো দাগও সেখানে ছিল না। তখন ওনারা যেটা করেন যে আব্দুস সবুর মিয়া যে জায়গাটি দেখিয়েছিলেন সেই জায়গা ছাড়াও মোটামুটি এপাশ ওপাশ প্রায় আধা কিলোমিটার রেল লাইনের ওনারা ঘুরে আসেন, কিন্তু কোথাও কোনো এই টাইপের কোনো জিনিস ওনারা দেখতে পান না, যে কোনো লাশের কোনো নিদর্শন বা কোনো চিহ্ন, কোনো রক্তের চিহ্ন ওনারা পান না। তখন সবাই সবুর মিয়াকে বলে যে এখান থেকে ট্রেন তো গিয়েছে সেই দুপুরের দিকে, যদি কেউ লোক মারা যেত তাহলে অন্য লোকের নজরে তো পড়তো, আর ঢাকা বা চিটাগাং থেকে বা অন্য জায়গা থেকে যে ট্রেনটি আসবে সেটি আসতেও অনেক দেরি আছে, সুতরাং এখানে কোনো মানে মানুষ কাটা পড়েনি, তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো। তখন সবুর মিয়া চিন্তা করে আসলেই তো সর্বশেষ যে ট্রেনটি গিয়েছে এটি 3টা বা 4টার দিকে গিয়েছে বিকাল, তো ওই সময় যদি কোনো লাশ কাটা পড়তো তাহলে ওই সময় তো অনেক মানুষ সেদিক দিয়ে গিয়েছে, তারা তো দেখতে পেত, সুতরাং এটা হয়তো তার মনের ভুল হতে পারে। এই চিন্তা করে সবার সাথে উনি আবার অন্য থাকার জায়গায় চলে যান। এই ঘটনার সপ্তাহ 2 পরে সেম ঘটনা আবার উনি প্রত্যক্ষ করেন। তো এবার দেখেন যে এবার আর একটি লাশ না, এবার মনে হচ্ছে 2-3টি লাশ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। এটি দেখে উনি তখন নিশ্চিত হন আসলে কি উনি ঠিক দেখছেন, এবং উনি টর্চ মেরে খুব ভালো করে দেখেন যে ওখানে একটা পুরুষের
মানে মাথা পড়ে আছে, একটা মহিলার মাথা পড়ে আছে, এবং একটি 15 থেকে 18 বছর বয়সী কোনো একটা বাচ্চা ছেলের মাথাও পড়ে আছে, এবং তাদের দেহের বিভিন্ন ছিন্ন ভিন্ন অংশ সেখানে পড়ে আছে। তো উনি খেয়াল করলেন যে এরা ট্রেনেই কাটা পড়েছে। তখন উনি আবার চিৎকার করতে করতে চলে যান এবং ওনার যে থাকার জায়গা সেখান থেকে লোকজন নিয়ে আসেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, এবার এসেও ওখানে কাউকে দেখা যায় না। তো এই বারবার ওই যে উনি একটা ভুল জিনিস দেখছেন, এটা দেখার ফলে ওনার যারা কলিগ ছিলেন তারা ওনাকে খুব ভৎসনা করেন যে তুমি এরকম ভুল দেখছো, নিশ্চয়ই তোমার কোনো অসুখ হয়েছে বা তোমার কোনো সমস্যা হয়েছে যার কারণে তুমি এই জিনিসগুলো ভুল দেখছো। তো এরকম তো কেউ মারা যায় নাই, ট্রেনে যদি কাটা পড়তো তো ট্রেনের আসা যাওয়ার সময় তো একই রকম, 3টা-4টার দিকে ট্রেন চলে গেছে, যদি কেউ কাটা পড়তো তাহলে তো এটা নিয়ে অনেক হইচই পড়ে যেত। তো উনি চিন্তা করেন যে আসলেই তো তাই, কারণ আজকে এসেও কিছু পাওয়া গেল না, অথচ আমি কিছুক্ষণ আগেই দেখে গেলাম কি বিভৎস কিছু লাশ, কিন্তু আজকে এসেও কিছু পাওয়া গেল না। তখন উনি চিন্তা করেন আসলে ওনার কোনো সমস্যা হয়েছে, বা উনি খুব ভীত হন আর কি। এবং ভীত হয়ে উনি যেটা করেন সেটা হলো উনি পরের দিন চাকরিটা ছেড়ে দেন। উনি চাকরি ছেড়ে দিয়ে উনি সিলেটের আম্বরখানা নামক যে জায়গাটা আছে একদম সিলেট মেইন শহরে, এই আম্বরখানা থেকে একটু সাইডেই কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, এবং ওই সংলগ্ন বিভিন্ন আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট গুলো আছে ওই মাজার সংলগ্ন। তো উনি ওই একটি রেস্টুরেন্টে উনি হোটেল বয় হিসাবে চাকরি নেন, এবং ওখানে বেশ উনি স্বাভাবিকভাবেই উনি ওনার মানে কাজ করছিলেন। তো ওখানে কাজ করার 2 থেকে 3 মাস পর হঠাৎ উনি একটি প্রবলেম ফেস করা শুরু করেন। সেটা হলো যে উনি যে জায়গাটা থাকতেন সেটা হলো সিলেটের টিলাগড় নামক একটি জায়গা রয়েছে, ওই টিলাগড়ের ওখানে উনি একটি টিন শেড বাসা, ছোট্ট একটি টিন শেড বাসা ভাড়া করে নিয়ে থাকতেন। উনি একা ছিলেন, উনি তখনও বিয়ে করেননি, তো উনি ওই বাসাতে থাকতেন। তো উনি রাতের বেলা একদিন ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তো ওয়াশরুমে যখন উনি যান তখন ওয়াশরুমে গিয়ে উনি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে পড়ে যান। এতে করে কি হয়, ওনার ওই বাসার আশেপাশে যে সমস্ত বাসা ছিল সেখানকার লোকজন ওনার এই প্রচন্ড চিৎকারটা শুনতে পান, এবং তারা ওখানে চলে আসেন, দেখে যে উনি ওয়াশরুমের ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তারা যখন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং উনি জ্ঞান ফেরার পরে যখন জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছিল, তখন উনি বলেন যে উনি যখন রাত্রেবেলা ওয়াশরুমের যে দরজাটি যখনই খুলেছেন উনি দেখেন ওয়াশরুমের ভিতরে একটি মৃতদেহ পড়ে আছে এবং লাশটি সম্পূর্ণ ছিন্ন ভিন্ন অবস্থায়। এবং ছিন্ন ভিন্ন অবস্থায় যদি হতো সেটাও একটা ব্যাপার ছিল, কারণ এর আগে ছিন্ন ভিন্ন লাশ দেখেছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই লাশের যে মাথাটি ছিল সেটি আব্দুস সবির মিয়ার দিকে তাকিয়েছিল, এবং শুধু তাকিয়েছিল তা কিন্তু নয়, সে আমরা যেমন চোখের পলক ফেলি এরকম চোখের পলক ফেলছিল এবং তার দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখেই উনি বেসিক্যালি প্রচন্ড ভয় পান এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তখন সবাই তাকে মানে মোটামুটি যতটুকু সুস্থ করার দরকার ওই সময় তাকে সুস্থ করার চেষ্টা করেন, এবং এই ঘটনা সেম ঘটনা আরো কয়েকবার উনি ওই বাড়িতে ফেস করেন। তো এইভাবে চলতে থাকলে মানে উনি একরকমের উন্মাদের মতো হয়ে যান যে না, এভাবে চলতে পারে না, একই বিষয় আমি কেন বারবার দেখছি, এরকম ঘটনা কেন আমার সাথে ঘটছে। উনি এর কোনো সমাধান বা এর কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করেন যে না, আমি সব কাজ ছেড়ে দিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। ওনার বাড়ি ছিল আবার হবিগঞ্জে একটি গ্রামে ছিল। তো উনি হবিগঞ্জে ওনার বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পরে ওইখানে উনি কাজের সাথে লিপ্ত হন, এবং ওনারা আবার একান্নবর্তী পরিবার ছিলেন, অনেকগুলো দেখা যাচ্ছে যে শরিক যারা যেটা বলে আর কি, শরিক ঘর পাশাপাশি ছিল এরকম আর কি। তো উনি একটি ঘরে থাকতেন আর কি। তো প্রথম দিকে মাসখানেক উনি বাসায় বেশ স্বাভাবিকভাবে জীবনযাপন করা শুরু করেন, এবং ওনার সাথে যে এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল ইতোপূর্বে যে চা বাগানে বা পরবর্তীতে সিলেট শহরে আসার পরে, তো এই ধরনের বিষয়গুলো উনি পরিবারের কাউকে বলেননি। কিন্তু বাসায় যখন উনি ফিরে আসার মাসখানেক পর একটি নতুন সমস্যা উনি ফেস করতে থাকেন। সেটা হচ্ছে যে উনি রাতের বেলা একদিন উনি ফিল করছিলেন
যে ওনার দরজার বাইরে কে বা কারা মানে হাঁটাহাঁটির শব্দ। উনি চিন্তা করেন যে হাঁটাহাঁটির শব্দ, এটা হয়তো বা কোনো লোক যাচ্ছে। তো প্রথম দিকে রাতের বিশেষ করে রাত 1টা বা 2টোর দিকে উনি হাঁটাহাঁটির শব্দ শুনতেন। তো এটি আসলে উনি অতটা গুরুত্ব দিতেন না। তো গুরুত্ব না দিয়ে উনি চিন্তা করতেন হয়তো বা লোকজন এমনি হেঁটে যাচ্ছে, উনি এতটুকুই শুধু চিন্তা করতেন। কিন্তু চিন্তা করলেন যে এত রাত্রে আসলে হেঁটে যায় কারা, আমি একটু দেখি। তো উনি ওই চিন্তা করে যখন লোকজনের হাঁটার শব্দ উনি পাচ্ছিলেন, তখন উনি হঠাৎ করে জানালা খোলেন। জানালা খুলে যে দৃশ্যটা উনি দেখতে পান, আসলে এটা মানে কখন মনে, এটা আসলে সহ্য করাটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। উনি দেখেন যে বেশ 4-5 জন লোক ওনার জানালার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, এবং চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল কারোরই মাথা ছিল না, যে মাথাবিহীন মানুষ, স্বাভাবিক মানুষ হেঁটে চলে যাচ্ছে। তখন জানালা যখন উনি খুলেছিলেন, তখন ওই দৃশ্য দেখার পরে হঠাৎ করে যেটা হলো, ওই মাথাবিহীন যে 3-4 জন মানুষের অবয়ব ছিল, তারা একটু তার দিকে ঘুরে দাঁড়ালো, এবং ঘুরে দাঁড়ানোর সাথে সাথে আব্দুল সবুর মিয়া উনি জানালা বন্ধ করে দেন এবং প্রচন্ড ভয় পান এবং চিৎকার করতে থাকেন। তো চিৎকার করলে পারে ওনার যে অন্যান্য পাশে ওনার যে ঘরগুলো ছিল ওনার আত্মীয় স্বজনদের, তারা সেখান থেকে চলে আসেন, এসে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন ওই সব ঘটনাটা খুলে বলেন। তখন বাড়ির সদস্যরা বলেন যে এটা তোমার মনের ভুল, আসলে এরকম কোনো ঘটনা তুমি দেখো না, এটা জাস্ট এমনি মনের ভুল। তখন ওই রাতে ওনার সঙ্গে আর একজন লোক থাকেন ওনার ঘরেই, যাতে করে আবার ভয় না পান। তো এরপরে সপ্তাহখানেক আর কোনো সমস্যা নেই। এরপরে হঠাৎ করে একটা সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে ওনার ঘরের যে জানালাটা কাঠের জানালা। আমরা জানি যে গ্রামের বাসাবাড়ির যে জানালাগুলো ম্যাক্সিমাম সব কাঠের হয় আর কি, অধিকাংশ কাঠের হয়। তো রাতের বেলা ওনার জানালার উপরে আমরা যেমন যদি আমরা 5 আঙ্গুল দিয়ে যদি কোথাও আঘাত করি, মানে 5 আঙ্গুল মানে হাতের পাঞ্জা দিয়ে যদি কোথাও, অনেক সময় দরজার উপরে আমরা শব্দ করি, তো ওই রকম মনে হচ্ছিল জানালার উপরে, কাঠের জানালার উপরে এরকম থপ থপ করে শব্দ করছে, মানে জানালা খোলার জন্য বলছে। তখন উনি প্রথমে চিন্তা করেন হয়তো বা পরিচিত কেউ, উনি ভিতর থেকে বলেন যে কে, কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না। যেহেতু উত্তর আসে না, উনি জানালা খোলেন না। তো এরকম প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটছিল, এবং উনি পরিবারের সঙ্গে শেয়ার করেন ঘটনাটা। তো অদ্ভুত ব্যাপার হলো, পরিবারের সদস্যরা কিন্তু এই টাইপের জানালার কোনো শব্দ ওনাদের কানে আসতো না, এবং না আসাটাই স্বাভাবিক, যেহেতু প্রত্যেকটা ঘর সামান্য একটু একটু দূরে অবস্থিত, হয়তো বা ছোট শব্দের আওয়াজটা অত জোরে না, যার কারণে তারাও শুনতেন না। তো প্রথম দিকে জানালাতে শব্দ হতো, এরপরে একদম ওনার ঘরের যে দরজা, সদর দরজা, এই দরজায় এরকম শব্দ হতো, যে দরজাটা খোলার জন্য মানে শব্দ করছে বাইরে থেকে, যে ভিতর থেকে যেন দরজাটা খোলা হয়। তো উনি কিছুতেই খুলতেন না, এবং যখনই এরপরে যখন দরজায় শব্দ হওয়া শুরু হলো, প্রচন্ড জন্য চিৎকার চেঁচামেচি করতেন। যখনই লোকজন চলে আসতো, বাইরে থেকে লোকজনের আওয়াজ শুনতো, তখনই দরজা খুলে দিতেন, এবং বাইরে কোনো লোকজন দেখা যেত না। মানে দেখা যেত না বলতে, যে যারা শব্দ করেছে একটু আগে বাইরে, বা কে বা কারা শব্দ করছে, এরকম কাউকে কেউ দেখতেন না। তো এই ধরনের ঘটনা যখন ঘটছিল, তখন ওনার পরিবারের সদস্যরা তাকে বেশ কিছু জায়গায় নিয়ে যান, তাকে যারা প্যারানরমাল ট্রিটমেন্ট করেন তাদের কাছে নিয়ে যান। তখন তাদের কাছে নিয়ে যাওয়ার পরে তারা বলে যে তাকে খুব দুষ্টু কিছু জিন আসর করেছে, যার কারণে তাকে এইভাবে ভয় দেখাচ্ছে। তখন ওই সমস্ত লোকজনও তাকে এই বিষয় থেকে যাতে যেন উনি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেন, কিন্তু আসলে চেষ্টায় কোনো লাভ হয় না, বরং আস্তে আস্তে ক্ষতি হতে থাকে। উনি শরীর খুব দুর্বল হয়ে যেতে থাকে, উনি রোগাক্রান্ত হয়ে যেতে থাকেন, আস্তে আস্তে খুব শুকিয়ে যেতে থাকেন। এর ভিতরে আর একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে উনি মানে যে বিছানায় ঘুমাতেন, এখন উনি মানে বিছানায় শোয়ার সাথে সাথে উনি ফিল করতেন ঠিক মধ্যরাত্রে যখন ওই জানালায় যখন শব্দ করে বা দরজায় শব্দ করে, তখন উনি যে বিছানায় শুয়ে থাকতেন, সেই বিছানাটাও না ভাইব্রেট করে ওঠে, মানে কেঁপে ওঠে।
এই নতুন সমস্যা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে উনি ওনার বিছানাটা কেঁপে ওঠা শুরু করে। তখন উনি আবার চিৎকার চেঁচামেচি করতে থাকেন, বাইরে থেকে লোক আসে। তো তখন যেটা হয়, উনি আর মানে এত ভয় পেয়ে যান, উনি ঘরের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান। উনি আর দরজা খুলতে পারেনি, বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে আসে লোকজন। তখন তাকে আবার একটু মানে সেন্স ফিরে আনার চেষ্টা করে, এবং উনি তখন দেখলেন যে না, অনেক চেষ্টা করেও যখন উনি কোনো লাভ হচ্ছে না, সুস্থ হচ্ছেন না, তখন উনি চিন্তা করেন যে আমি কারো কাছে আর যাবো না, আমি নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবো, আল্লাহর কাছে যাবো সুস্থ হওয়ার জন্য। এই জন্য উনি যেটা করতেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনই, তাহাজ্জুদের নামাজও উনি রেগুলার পড়তেন। এবং রেগুলার নামাজের সময়, স্পেশালি তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলার দরবারে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ আমার এই সমস্যাকে দূর করে দাও, আমার এই অসুবিধাটাকে দূর করে দাও। তো এরকম মাসখানেক উনি যখন আল্লাহ তাআলার দরবারে করেন, এই মাসখানেকের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। একদিন উনি রাতের বেলা স্বপ্ন দেখছিলেন ঘুমের মধ্যে। তো স্বপ্নে দেখছিলেন একটি সাদা ঘোড়া এবং একটি কালো ঘোড়া, দুটো ঘোড়া দেখছেন উনি। এবং সাদা ঘোড়াটা মানে কালো ঘোড়াকে অ্যাটাক করে বসে, মানে আক্রমণ করে বসে। এবং কালো ঘোড়াটা খুব শক্তিশালী, সে বারবার সাদা ঘোড়াটাকে ধরাশায়ী করে ফেলছে প্রায়। কিন্তু শেষ দিকে যুদ্ধ করতে করতে দুটি ঘোড়া যখন যুদ্ধ করছিল, একটি সময় সাদা ঘোড়া কালো ঘোড়ার উপর চড়াও হয়ে বসে এবং কালো ঘোড়াটিকে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো এই স্বপ্নটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পর এই স্বপ্নটা উনি ভালো একজন আলেমের সাথে শেয়ার করেন। এবং সেই আলেম বলেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার সমস্যাটাকে দূর করে দিয়েছেন। এবং সত্যি রাসেল ভাই, যে এই স্বপ্নটা দেখার পর স্টিল নাও আজ পর্যন্ত ওনার কিন্তু আর কোনো সমস্যা হয়নি এই টাইপের, এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ। কিন্তু কোন জায়গা থেকে কোন ঘটনার প্রেক্ষাপটে ওই দুষ্টু জিন ওনাকে অ্যাটাক করেছিল এটি জানা যায় না, তবে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন। এখনো উনি যেটা করেন সেটা হলো ওই সিলেটের আম্বরখানাতে একটি রেস্টুরেন্টে উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন, এখনো উনি আছেন। এই ঘটনাটি আমার সিলেটের বন্ধু শাহ রেজাউল হাসান রোহান, ও আবার সম্প্রতি নিউ ইয়র্কে চলে গিয়েছে। তো নিউ ইয়র্ক থেকে আমাকে এই ঘটনাটি ও শেয়ার করেছে, যেহেতু ওর বাড়ি সিলেটে। এই ঘটনাটি আসলে ওই কালেক্ট করে আমাকে দিয়েছিল। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রাসেল ভাইকে, এই একটা কঠিন সময়েও আমাদেরকে ভূত.com এর মাধ্যমে লোমহর্ষক কিছু গল্প উপহার দেওয়ার জন্য। সেই সাথে লিসেনারদেরকেও জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, এবং সকলের জন্য সুস্থ থাকেন সেই কামনা করছি। আমিও যেন সুস্থ থাকি, সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো একটি পর্বে আরেকটি গল্প নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সিঙ্গাপুর থেকে পাঠিয়েছেন আমাদের একজন ভাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শেখ মোহাম্মদ রুবাইল হোসাইন, রাজবাড়ী জেলা, থানা রাজবাড়ী সদর, ইউনিয়ন খানখানাপুর, গ্রাম বালিয়াচর। তো আমি সিঙ্গাপুর থাকার কারণে আমার এই ঘটনাটি আমি স্টুডিওতে এসে শেয়ার করতে পারলাম না, তাই ভয়েস SMS করে পাঠিয়ে দিলাম। যদি আমার ঘটনাটি ভালো লাগে শেয়ার করবেন। আর এই ঘটনাটি একটি বাস্তব ঘটনা। আর দেরি না করে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি ঘটে আমার মামার সাথে, আর ঘটনাটি শুনেছি আমার মায়ের কাছ থেকে, এবং ঘটনাটি আমি সত্যতা যাচাই করেছি আমার মামার কাছ থেকে। ঘটনাটি সত্য, এবং ঘটনাটি 1980-81 সালের দিকে। তো ঘটনাটি ঘটে আমার নানার বাড়িতেই। তো ঘটনাটি বলার আগেই আমি জায়গার বর্ণনাটা দিয়ে দিই। ঘটনাটি হচ্ছে আমার নানা বাড়ির সাথেই। আমার নানারা 5 ভাই ছিল, যার কারণে বিশাল বাড়ি ছিল। সেই বাড়ির সাথেই, অর্থাৎ বাড়ির পূর্ব দিকেই ছিল বিশাল একটা দিঘি নানাদের, আর দিঘির পরেই ছিল বিল, এবং সেই পুকুরের দক্ষিণ পাশে ছিল বিশাল ফাঁকা মাঠ, আর পশ্চিম পাশে ছিল গ্রাম। তো যাই হোক, সেই ঘটনাটি সেই পুকুর পাড়েই, আর পুকুরের চারপাশে ছিল বিশাল বড় বড় গাছ ছিল,
আর বাঁশের ঝোপ ছিল। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো আমার সেই মামার নাম ছিল রশিদ। সে রশিদ মামা তখন আর্মিতে চাকরি করত। তো মামা 2 মাসের ছুটিতে গ্রীষ্মের ছুটিতে বাড়িতে আসে। তো বাড়িতে এসে উনি দেখে প্রচন্ড গরম থাকার কারণে উনি রাত্রে ঘরের বাইরে চলে যায়। রাত তখন 12টা কি 12:30 হবে এরকম। তো পুকুর পাড়ে গিয়ে উনি পুকুরের পাশে বসে বাতাস খাচ্ছিল আর গুনগুন করে মনের আনন্দে গান গাচ্ছিল। তো এরকম কিছুক্ষণ পরে উনি পিছন থেকে ওনার চাচার কণ্ঠে কি যেন ডাকছে, যে মামার নাম ধরে, যে এ রশিদ নাকি, কি করে সেখানে? তো মামা তো শুনে বুঝতে পারছে যে আমার চাচার কণ্ঠ। তো বলছে, হ্যাঁ চাচা আমি। তো বলতেছে যে কি করি সেখানে? সেই তো গরম পড়ছে, তো এই জন্য এখানে বসে আছে। তো আমার নানা বলতেছে, আমিও তো গরম পড়ার কারণে এই বাইরে আসলাম, তো চল দুজনে হেঁটে আসি। তো কোথায় যাবেন? তো বলতেছে যে সেই মাঠের মধ্যে দিয়ে চল হেঁটে আসি। ও আর বলতে ভুলে গেছিলাম যে ঘটনাটি হচ্ছে 1980 কি 81 সালের দিকে। তো আমাদের সেই দুজন সে কথা মতোই মামা আর নানা দুজন সেই মাঠের দিকে হাঁটতে শুরু করলো। তো বলে রাখি যে সেই মাঠকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে। অনেকেই দেখছে যে মাথা ছাড়া কোনো প্রাণী ঘুরে বেড়াচ্ছে, অনেকে দেখছে কোনো প্রাণী দুটো চোখ বুকের উপরে ঘোরাফেরা করতেছে। তো অনেকেই ভয় পাইছে আর কি। তো মামা অনেক সাহসী ছিল, তো আর্মির চাকরি করতো, যার কারণে উনি ভয় পায় নাই। তো বলতেছে মনে করছে আমার চাচার সাথে যাই হাঁটতে হাঁটতে। তো দুজন হাঁটা শুরু করলো। একটা বিষয় লক্ষণীয়, মামা কিছুক্ষণ হাঁটার পরেই ওনার থেকে একটা দূরত্বে চলে গেল, এই 5-7 হাত দূরে চলে গেল। তো ওই একটা জিনিস মামা লক্ষ্য করলো যে তার চাচা তার সাথে কথা বলছে না। মামা যতই প্রশ্ন করে কোনো উত্তরই দেয় না। আর একটা জিনিস লক্ষ্য করলো, মামা তার চারপাশ দিয়ে অনেক কাঁচা মাছের গন্ধ পাচ্ছিল। মানে আমাদের গ্রামে ভাষায় যাকে বলে আষ্টা গন্ধ, উনি অনেক সেই আষ্টা গন্ধ পাচ্ছিল। এবার মামা এত প্রশ্ন করে উত্তর দেয় না আমার চাচা। তো উনি সেই দূরত্বটা দূর করার জন্য উনি একটু দ্রুত হাঁটে। দেখা যায় দূরত্বটা কমে না, সেই একই রকম থাকে। তো এরকম প্রায় 10-12 মিনিট হাঁটার পরে ওই গ্রামের প্রায় শেষ প্রান্তে চলে গেছে। আকাশে হালকা হালকা মেঘ ছিল। তো কিছুক্ষণ পরে মেঘটা সরে চাঁদটা ওঠার পরে তো মামা হালকা হালকা চাঁদের আলোতে দেখে যে সেই জিনিসটা শূন্যের উপরে হাঁটতেছে। মামা তো এটা দেখে খুব ভয় পেয়েছে। মামা খুব সাহসী ছিল, যেহেতু আর্মি চাকরি করতো। তারপরে উনি ভয় পেয়েছে যে জিনিসটা তো আমার চাচা না, এটা তো অন্য খারাপ কোনো জিনিস, এটা আমার ক্ষতি করার জন্য এখানে নিয়ে আসছে। তো যখনই মা মনে মনে চিন্তা করলো যে এখন তো আর কোনো উপায় নাই, উনি মনে মনে চিন্তা করছে যে আমি পিছনের দিকে ঘুরেই বাড়ির দিকে দৌড় দেব। উনি যখনই পিছনের দিকে ঘুরছে, জিনিসটা সে খপ করে ওনার হাতটা ধরে ফেলছে। ধরার পরে মামা বলতেছে যে আমার হাতটা যখন ধরছে, আমার মনে হচ্ছে কি আমার হাতের মধ্যে কেউ খেজুর গাছের বড় বড় কাঁটা ঢুকাই দিছে, অথবা অন্য বড় বড় কোনো গাছের কাঁটা ঢুকাই দিছে। আর আমার মনে হচ্ছে কি কেউ ঘি যদি হাতে পায়ে মেখে কেউ ধরে, শরীরে হাত দিলে, অথবা পাম অয়েল ধরে কেউ যদি ধরে, সেরকম পিচ্ছিল। আর এত দুর্গন্ধ লাগতেছে, কাঁচা মাছের গন্ধ আমি সহ্য করতে পারতেছি না। তো সেই মুহূর্তে মামা বলতেছে এখন আমি কি করব। তো আমি ছোটার জন্য চেষ্টা করতেছি, যে জিনিসটা আমাকে মাটির সাথে চিপে ধরার সময় আমি এবার লক্ষ্য করে দেখি যে জিনিসটার আমার চাচা না, সেটা চেহারা পরিবর্তন হয়ে গেছে। সেটার কোনো মাথা নাই, শুধু বুকের 2 পাশে বড় বড় চোখ, লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যে আমাকে এখনই মেরে ফেলবে। আর এত দুর্গন্ধ, পচা মাছের গন্ধ। তো আমি যতই চেষ্টা করতেছি, ধস্তাধস্তি শুরু করছি ছোটার জন্য, জিনিসটা আমাকে তত চেপে ধরতেছে। এবার আমি ধস্তাধস্তির এক সময় আমি একবার ছুটে যাই। আর আমি মুখ দিয়ে অনেক দোয়া পড়ার চেষ্টা করছি, কিন্তু
আমি দোয়াটা মুখ দিয়ে বের হইতেছে না, চিৎকার করতে পারতেছি না। আমি ছুটছি, কিন্তু জিনিসটা আবার আমাকে ধরছে। ধরার পরে তো আমি দেখি কি, এইবার ভালো করে পায়ের দিকে তাকাই। এক সময় পায়ের দিকে তাকিয়ে দেখি কি, তার পায়ের গোড়ালি উল্টা দিকে, অর্থাৎ আমাদের মানুষের যেরকম সেরকম না, উল্টা, যাকে বলে এটাকে বলে পিচাস। তো আমি মামা এক সময় করে কি, তার মনের অজান্তেই মুখ দিয়ে দোয়া পড়তে থাকে, অনেক রকমের দোয়া পড়তে পড়তে সে জিনিসটা মামাকে এক সময় ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে মামা আর কোনো কিছু চিন্তা না করে বাড়ির দিকে সোজা দৌড় দেয়। তো দৌড় দিতে দিতে মামা একটা জিনিস লক্ষ্য করে যে পিছন থেকে অনেক চিৎকার করতেছে, জোরে জোরে বিভৎস চিৎকার, অনেক মানে স্বাভাবিক চিৎকার না, মানুষের চিৎকার না, অনেক মানে নাকি কণ্ঠে চিৎকার করতেছে, গর্জন। আর চারপাশ দিয়ে অনেক মাছের গন্ধ, পচা মাছের দুর্গন্ধ, কাঁচা মাছের দুর্গন্ধ মামার নাকে ভেসে আসছে। তো মামা এক সময় দৌড়াতে দৌড়াতে, প্রায় 8-10 মিনিট দৌড়াতে দৌড়াতে তার বাড়ির কাছাকাছি এলাকায় ঢুকে গেছে। তো সেখানে থেকে আর মামা পিছনের দিকে তাকিয়ে দেখে কি, সে জিনিস টান নাই, এবং দূরে থেকে মনে হচ্ছে একটা অববের মতো বলতেছে, চিৎকার করে বলতেছে, আজকে তুই বেঁচে গেলি, তুই তোর মায়ের বুকের দুধ খাইছিলি, সেই দুধটা অনেক শক্তিশালী ছিল, যার কারণে আজকে বেঁচে গেলি। এরপর যদি তোকে কোনোদিন ধরতে পারি, তোকে রাস্ত রাখবো না। তো এই কথা শুনে মামা তো প্রচন্ড ভয় পাইছে, যতই সাহসী হোক। উনি দৌড়ায় বাড়ির ভিতরে ঢুকে গেছে। ঢোকার পরে উনি দরজার সামনে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলছে। তো ওনার পড়ার শব্দে বাড়ির সবাই উঠে গেছে, ঘুম থেকে উঠে পরে দেখে যে আমার সেই রশিদ মামা। পরে সবাই ওনাকে ধরাধরি করে বাড়ির ভিতরে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে ওই রাত্রে ওনার আর জ্ঞান ফেরে না। তো পরের দিন সকালে ওনার জ্ঞান ফেরার পরে ঘটনাটি সবার সাথে শেয়ার করে যে এরকম আমার চাচার চেহারা মতো একটা লোক আমাকে নিয়ে মাঠের মাঝখানে নিয়ে গেছে। তো এই ছিল ঘটনা। পরে এক হুজুরের কাছে মামাকে নিয়ে যাওয়া হয়। হুজুর বলে যে একটা পিচাস মামাকে আক্রমণ করছিল। তো সেই হুজুর মামাকে একটা তাবিজ দেয় এবং আরো পানি টানি খাইতে দেয় অনেক। তারপরে মামা সুস্থ হয়ে যায়। তো আমার মামা এখনো বেঁচে আছে। আমি ঘটনাটাকে মামার কাছ থেকে এবং যাচাই করার জন্য আরেকবার মামার মুখ থেকে শুনছি আমি, ওটা বাস্তব। আমার মামা এখনো সুস্থ আছে আল্লাহর রহমতে। তো এই ছিল ঘটনা। আর ঘটনা যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার কাছে আরো ঘটনা আছে। তো সেই বিলকে কেন্দ্র করে আমি সময় পেলে আবারও আপনাকে ভয়েস মেইলে পাঠাবো।